সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রহস্যবৃত্তে। আজকের আয়োজনে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন বা হবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের 23তম এপিসোড। বরাবরের মতো সাথে আছি আমি বিপ্লব। আজকের যে ঘটনাটা শোনাতে যাচ্ছি সে ঘটনাটা পাঠিয়েছেন ইসরাত জাহান জেরিন। যদি আপনিও চান আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার মাধ্যমে প্রকাশ পাক, তাহলে ইমেল করুন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রহস্যবৃত্ত@gmail.com এই ঠিকানায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায়। যেভাবে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই পড়ে শোনানোর। আমার এই শোনানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অনুরোধ করব ক্ষমার দৃষ্টিতে দেখার। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এই বাড়িটা ভালো না ভাবি। আপনি পোয়াতি মানুষ, আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, 2 দিন পর পরেই মিশনে যায় সে। এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকা ঠিক হবে না। প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহ্বা কদাকার কালো। আমার শয়নকক্ষের বাতায়ন খুলে তাকালেই মহিলাটির বেলকুনি দেখতে পাওয়া যেত, অথচ আসার পর থেকেই দেখছি তার বাড়ির প্রতিটি দরজা জানালা বন্ধ, জানালায় আবার পর্দাও টাঙানো। ঘরের মধ্যে মানুষ আছে, কিন্তু তা বাহির থেকে আন্দাজ করা মুশকিল। এই মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুরে শিফট হয়েছি আমি আর আমার হাজবেন্ড। ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতেই, তাই গাজীপুরের এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারে নতুন। আমাদের বাড়িটি খুব বেশি বড় না হলেও আবার একেবারে ছোটও না। বাড়িটি কাঠের তৈরি, দোতলা বিশিষ্ট। খুব কম মূল্যেই বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপা ভাবি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ির চারদিক শালবনে ঘেরা। রাত হলেই অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে। আমার দিন কেটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়েই। এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় এটা বুঝতেই পারি না। একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরে তুষার আসে, লাঞ্চ করে আবার কাজে চলে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গেই কাটিয়ে পার করে দেই। বোরিং লাগে না খুব একটা। আমার বাড়ির সামনেই একটা কদম গাছ আছে। গাছের নিচে আছে একটা দোলনা। মাঝে মধ্যেই বিকেল হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃদু বাতাস, কখনো বা দোলনায় বসে গুনগুন গান করতে করতে বই পড়ি। ভালোই লাগে। নিপা ভাবি মাঝে মধ্যেই তখন আমার কাছে আসেন। এই বাড়ির এই জায়গা নিয়ে নানা ধরনের মানুষের গল্প বলেন। বরাবর ভূতের গল্প আমার বেশ ভালো লাগে। তবে আমি ভূত বিশ্বাসী নই, কিন্তু জিন যে আছে সেটা আমি মানি, বিশ্বাস করি। আজ বিকেলেও আমি এই দোলনায় এসে বসি। গোসল করে মাত্রই চুল শুকানোর জন্য বাইরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি। কতবার পড়েছি এই বই, তাও একটু অভক্তি জাগে না। ভাবি, আপনার কয় মাস চলে? হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি ভরকে উঠি। পেছনে ফিরতেই দেখি নিপা ভাবি। আরে আপনি যে! আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর আপনি আমাকে নাম ধরেই চাইলে ডাকতে পারেন, জলফা আমার নাম। নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বললেন, আপাতত ভাবি বলি না হয়। উত্তর দিলেন না যে। কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার। ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে অনেক দিন তো হলো এখানে এসেছি, আপনাকে ছাড়া কাউকেই দেখলাম না। আপনার বাচ্চারা কোথায়? আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বাচ্চার অনেক শখ।
পার্টনার বা আর কিছু বলার আগেই তুষারের গলা কর্ণকুহরে এসে ঢুকলো। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখতে পেলাম তুষার দাঁড়িয়ে। কদম গাছের দিকে তাকাতেই দেখি নিপা ভাবি কোথাও নেই। ওমা, মহিলাটি গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। এমন দুপুরবেলা তুমি এখানে কি করছো? জানো না এমন সময় অনেক কিছু বেছে চলতে হয়। চলো ঘরে চলো। আমি প্রত্যুত্তর না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি। তবে মনের মধ্যে একটা প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কোথায় গেল? ঘটনার সূত্রপাত সেদিন থেকেই। মাঝরাতে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে যায় আমার। ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব, কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছা হলো না। সারাদিন কত খাটুনি না খাটে লোকটা। ঘড়ির কাঁটায় তখন বোধহয় 2:35। আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। রান্নাঘরে যাই, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি। হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে। এক নাগাড়ে কিছু একটা বিড়বিড় করছে। বিস্ময়ে আমার ভ্রু কুঁচকে এলো। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, কই তখন তো কাউকে দেখলাম না। সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি ততই শব্দটা বেড়ে যাচ্ছে। সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটাও ড্রিম লাইটের আলোয় বড় হচ্ছে। কাছে যেতেই দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে ম্যাও ম্যাও করছে। ভিড় শব্দটাও এখন আর নেই। বোধহয় মনের ভ্রম ছিল। এদিকে একটা বিড়াল, কিন্তু এটা ঘরে ঢুকলো কিভাবে? হঠাৎ চোখ যায় জানালার দিকে। দেখতে পাই জানালাটা আধ খোলা। তার মানে জানালাটা আজকে আর লাগানো হয়নি হয়তো। কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলেই তো আমি রোজকারের মতো সব জানালা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটিকে তাড়াতে হয় না, সে নিজেই জানালা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় জানালার বহির্ভূত দৃশ্যের দিকে। কিছু একটা দেখা যাচ্ছে নিশ্চিত, অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক করে আন্দাজ করতে পারছি না। অকস্মাৎ আমার পেছন থেকে একটা অদ্ভুত ভারী গলা ভেসে আসে, তোর বাচ্চাটা আমায় দিবি? আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে ওঠে। পিছন ফিরে তাকানোর আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি আর হয়েছিল আমার কিছুই মনে নেই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশেই বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতেই সে বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। চিন্তা হলো, তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে তুলে রুমে এনে শোয়ালাম। কি হয়েছে আমায় বলো তো? আমার কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছুই বলতে পারলাম না। তবে কানে এখনো একটা কথাই বাজছে, তোর বাচ্চাটা আমায় দিবি? আজ এই বাড়িতে আমার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে 3 দিনের একটা মিশনে। একদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজছে 24 ঘন্টা আমার তদারকি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর পেয়ে গেলাম। তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকেলে বাহির থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপা ভাবি ব্যাগপত্র নিয়ে বাড়ি ঢুকছে। সঙ্গে ছোট্ট একটা মেয়ে, একজন পুরুষ আর 2 জন বৃদ্ধাও ছিল। আমি ভাবি বলে হাঁক ছাড়তেই সে আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। ভাবি, কোথা থেকে আসছেন? এত সব নিয়ে
কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মিলল। বাচ্চাগুলো তো বিকেলেও বাহিরে আসে না। নিপা ভাবির কপালে ভাঁজ পড়ল। এবার সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি আমাকে কি করে চেনেন বলুন তো? আমার নাম কি করে জানলেন আপনি? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কে আপনি? নিপা ভাবির কথায় আমি কিংকর্তব্য বিমূঢ়। এসব কি বলছেন উনি? এখানে আসার পর থেকেই ওনার সাথে আমার কত ভাব, আর আজকে বলছে আমাকে নাকি সে চিনেই না। আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আতিয়া, জলদি বাড়ির চাবিটা দাও। 1 মাসে না জানি ঘরের কি হাল হয়েছে। এই মনি, তোর মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট্ট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিপা ভাবি মেয়েটিকে বলল, যাও তুমি আব্বুর কাছে। আব্বুকে বলল আম্মু আসছে। তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল, আপনার সাথে পরে কথা হবে। ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করেই চলে গেলেন। সে চলে যেতেই লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করল, কে এই মহিলাটি? এই বাড়িতে উঠেছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমার বেশ অস্বস্তি লাগছিল, তাই 1 মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভেতর চলে এলাম। তুষার বাড়িতেই ছিল। তাকে আমি সব খুলে বললাম। তার নিজের মাথাও কাজ করছে না আমার কথাগুলো শুনে। সে আর আমাকে কি বুঝাবে? এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভো ভো করছে। নিপা ভাবি আমাকে চিনতে পারলো না কেন? নাকি ইচ্ছে করেই কোনো কারণবশত না চেনার ভান করছে সে? আর ভাবির তো কোনো বাচ্চা নেই। তবে ভাবির কথার ধরন শুনে কেন মনে হচ্ছিল ছোট মেয়েটি তার নিজেরই। আর ওই লোকটি তাকে আতিয়া বলেই বা কেন ডাকলো? তার নাম তো নিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি। শীতকালীন সময় এটা তুষারের পছন্দের খাবার। স্বামীটা আমার কাল চলে যাবে, না জানি এই 3 দিন কি না কি খায়। তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি। কাজ শেষে 1 বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরে লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম। তখনই নাকি একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেলো। বমি চলে আসার উপক্রম। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো। মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আর একটু খেয়াল করতেই এবার আরো অদ্ভুত এক শব্দ কানে বাজলো। মনে হলো কে যেন খপ খপ করে সব ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি দ্রুত টেবিলের মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইটটা অন করতেই দেখি সেখানে কিছুই নেই। সব স্বাভাবিক। নেই কোনো শব্দ, নেই কোনো কোলাহল। ধ্যাত, আজকাল হরর মুভি একটু বেশি দেখা হয়ে যাচ্ছে, হয়তো তারই ইফেক্ট এসব। সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে 1 টুকরো মাংস নেই। পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। পরপর কেমন জানি সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে। এখন নিজের ভেতরেও খানিকটা ভয় কাজ করা শুরু করলো। সব সময় তো সবকিছু একজন মানুষের ভ্রম হওয়ার কথা না, বা সম্ভব না। তুষারকে এবার বিষয়টি জানানোর পর যা বলে, কি আর করবে বলো? আজ তো রাত হয়ে গেছে। সকালে আমাকে খাগড়াছড়ি যেতে হবে। তুমি জানো সকালে আমাকে আবার খাগড়াছড়ি যেতে হবে। 3 দিন একটু কষ্ট করো। যদি দেখো 3 দিনে সব স্বাভাবিক হয়েছে তাহলে তো ভালোই, আর তা না হলে আমি বাড়ি ফিরেই হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমিও তাতে রাজি হলাম। তবুও তুষারের আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল। তাই সে আমার ছোট ননদকে কল করে 2-1 দিনের ভিতর এখানে আসতে বলে। সঙ্গে আমার শাশুড়িও আসবে। শুনে এবার একটু খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসাই ভালো।
এমনিতেই বছর শেষে আমার শ্বশুর, শাশুড়ি আর ননদ দেবরের এখানে চলে আসার কথা ছিল, কিন্তু সামনেই দেবরের এক্সাম আছে, তাই সবাই ঠিক করেছে একেবারে বছরটা শেষ করেই তারা এখানে শিফট হবে। পরের দিন আমার দিনটা খুব একটা ভালো যায় না। তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয় মনের মধ্যে বাসা বেঁধে বসেছিল। সেদিন রাত 1:30টায় হঠাৎ বিকট শব্দে আচমকা ঘুম ভেঙে যায় আমার। রাত ভালোই হয়েছে, আমার আবার একটা বদ অভ্যাস আছে, একবার ঘুম ভাঙলে সহজে আর ঘুম আসে না। তুষারটা চলে গিয়েছে বিধায় মনটা কেমন কেমন জানি করছে। সারাটা দিনও আজকে কেমন যেন একগুঁয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে স্ক্রলিং করতে থাকি। হঠাৎ তুষারের কল। প্রথমে একটু অবাক হই, এত রাতে কল করেছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন হয়তো রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করতেই তুষার একটা কথাই বলল, সব ঠিক আছে? ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায়। নেট সমস্যা হয়তো। আমি উঠে বারান্দায় যাই। হঠাৎ দোলনার দিকে তাকাতেই মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে মেলি কণ্ঠস্বর। আমার শরীরটা শিউরে ওঠে। আয়াতুল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম। এবার তুষারকে বেশ কয়েকটি কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। খুব ভয় করছিল আমার। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরতেই উপর থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কারো নাম্বার থেকে কল করেছে। নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে। একটা কল আসার পর আর কোনো কল আসেনি, তাই আমিও আর এহেন বিষয়ে এত মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখনো ভয় করছে। বিছানায় এসে দোয়া পড়ে ঘুমানোর বৃথা চেষ্টা করছি। হঠাৎ অনুভূত হলো পিঠের উপর কেমন যেন একটা শীতল নিঃশ্বাস পতন হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে। মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনেই কেউ একজন শুয়ে আছে, কিন্তু সেটা তো অসম্ভব বিষয়। বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ নেই। আমি আয়াতুল্লাহ কুরসি আরো দ্রুত পড়তে শুরু করলাম। যতগুলো দোয়া মাথায় আসছে সব অনবরত পাঠ করছি, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখন আমার পিঠে লাগছে। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় বাঁকিয়ে পেছন ফেরার চেষ্টা করি। পেছন ফিরতেই আমার চক্ষু চরক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে আসে, নিভা ভাবে।